প্রথমেই আজকে যে বিষয় নিয়ে ইজরাওয়ারে আলোচনা করতে হচ্ছে, আমরা দেখেছি যে এই মুহূর্তে একদিকে বঙ্গের রাজনীতি চর্চায় রয়েছে। কেন না, অবশ্যই গতকাল তৃণমূল সুপ্রিমো তিনি যে বিস্ফোরক অভিযোগ করলেন, যে অভিযোগ তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে করলেন এবং পাশাপাশি তার অভিযোগের নিশানায় ছিলেন জগন্নাথ এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী। একেবারে নাম নিলেন, প্রথম বলা চলে এই প্রথম শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি কোনো সভামঞ্চ থেকে একেবারে বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে অভিযোগে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি অবশ্যই চর্চায় রয়েছে। একদমই তাই সমজিৎ, যে ছবি আমরা লাগাতার দেখছি এবং দেখিয়ে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিস্ফোরক এবং যে বিস্ফোরক অভিযোগ সরাসরিভাবে অমিত শাহকে করছেন। তৃণমূল সুপ্রিমো বলছেন কয়লার টাকা যায় অমিত শাহর কাছে এবং গদ্দারের মাধ্যমে সেই টাকা যায় আরও একজন আছে বড় ডাকাত জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দুর কাছে। এবং এই যে বিস্ফোরক অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, আমরা একবার শুনবো ঠিক কি বলছেন তিনি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। শুনলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বলছেন যে অভিযোগ তিনি তুলছেন তা তিনি সেই অভিযোগ শুধুমাত্র হাওয়ায় ওড়াচ্ছেন না, তার কাছে তার যথাযথ প্রমাণ রয়েছে এবং সেই পেন ড্রাইভের কথা তিনি উল্লেখ করছেন। একদম, গতকাল কিন্তু হাজরার সভা থেকে তৃণমূল সুপ্রিমো তিনি বলেছিলেন যে তার কাছে হাতে যেমন পেন ড্রাইভ রয়েছে এবং তিনি যদি মুখ খোলেন তাহলে গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে হইচই পড়ে যাবে এবং সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম করে তিনি সভামঞ্চ থেকে সরব হলেন এবং পাশাপাশি তিনি জগন্নাথের নাম করলেন। যদিও বিজেপির কোন জগন্নাথকে তিনি নিশানা করতে চাইলেন, কার দিকে ইঙ্গিত করলেন তা কিন্তু স্পষ্ট নয় এবং তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই প্রসঙ্গে একদিকে যখন জগন্নাথ নাম করে তিনি এরকম অভিযোগ করছেন, তখনই আমরা বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া পেয়েছি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর হাতে যদি প্রমাণ থেকে তাহলে সেই প্রমাণকে প্রকাশ্যে আনা হোক এবং সময় বেঁধে দিয়েছেন, না হলে তিনি আইনি পথেও হাঁটবেন সেই হুঁশিয়ারিও দিয়েছেন। শোনাই আপনাদের জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন। এবং আজ তিনি আমার নামে কিছু অভিযোগ তুলেছেন। গতকাল তো সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিলেন, আজকে বলেছেন জগন্নাথ বিজেপির বড় ডাকাত। কয়লার টাকা নাকি অমিত শাহকে পাঠায় ভায়া গদ্দারের মাধ্যমে। আমি সে বিষয়ে কয়েকটি প্রশ্ন মাননীয়াকে করতে চাই এবং কিছু বিষয় আপনাদেরও জানাতে চাই, তারপরে তারও কিছু উত্তর চাই এবং তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে। আমরা শুনছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য এবং পাশাপাশি তৃণমূল সুপ্রিমো শুভেন্দু অধিকারী অর্থাৎ গদ্দার বলে যাকে সরাসরি নিশানা করেছেন সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই আইনি নোটিশও পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ওনাকে এটা প্রমাণ করতে হবে, এর আগে অনেক মিথ্যে বলেছেন এবং ওনার বিরুদ্ধে মামলা করব। ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী, রাখবো আপনাদের সামনে। মামলা করব, ওনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব। 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট, এক্সপোজ করে ছাড়বো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে। আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে, আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএম কে তাড়িয়েছি। আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো।
একেবারেই সঞ্চারিত তুমি যেমনটা বললে যে শুভেন্দু অধিকারী, আমরা তার প্রতিক্রিয়া শুনলাম। তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন আজরার সভামঞ্চ থেকে তার প্রমাণ দিতে হবে এবং তিনি আইনি নোটিশ পাঠাবেন, এবং সেই মতন আইনি নোটিশ ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসনিক প্রধান তার কাছে কিন্তু পৌঁছে গিয়েছে এবং 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রমাণ, এই অভিযোগ যে তিনি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে প্রমাণ প্রকাশ্যে আনার জন্য। একেবারে, এবং কয়লা দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য এবং তার জন্য এই নোটিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তার কাছে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লা দুর্নীতি নিয়ে মমতার মন্তব্যের প্রেক্ষিতে নোটিশ, কোনো প্রমাণ ছাড়া শুভেন্দু অধিকারীর নাম করে এই মন্তব্যের অভিযোগ এবং মানহানিকর মন্তব্যের অভিযোগ এই নোটিশ বিরোধী দলনেতার, এবং 72 ঘন্টার মধ্যে প্রমাণ সামনে আনতে না পারলে মানহানির মামলার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এখান থেকে আমরা একটু যদি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। অমিতাভ বাবু, এই মুহূর্তে এক প্রকার বলা চলে 26-এর ভোট আর কয়েক মাস বাকি, হয়তো তার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। একেবারে বলা চলে ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। প্রথম SIR দিয়ে শুরু, তারপর সম্প্রতি আমরা দেখতে পেলাম ইডির এই অভিযান, যে অভিযানের প্রতিবাদে গতকাল হাজরার সভা থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো এবং সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন। আর এই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ কতটা তাৎপর্য রাখছে? দেখুন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। সম্ভবত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি। বিভিন্ন সময় বাম আমলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কেন্দ্রের বঞ্চনার কথা বলতেন, কিন্তু সেই সমালোচনাগুলো খুব সাংবিধানিক ভাষায় এবং সাংবিধানিক ভঙ্গির পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু যে অভূতপূর্ব রাজনৈতিক গতি প্রকৃতি ইতিমধ্যেই ভারতীয় সংসদীয় রাজনীতি নিয়ে ফেলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একজন পদাধিকারী মুখ্যমন্ত্রী একজন পদাধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে এমন অভিযোগ তুলে নিয়ে এসছেন যে অভিযোগগুলো রীতিমতো ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত হতেই পারে এবং যেগুলো জামিন অযোগ্য ফৌজদারি মামলা। সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, যদি তার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট তথ্য যদি থাকে, থাকাটা স্বাভাবিক, কারণ তিনি রাজ্যের প্রশাসনের শীর্ষে আছেন, রাজ্যের পুলিশ এবং তার গোয়েন্দা দপ্তর তারই অধীনস্থ, যেহেতু তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। অতএব এই রাজ্য থেকে পাচার হওয়া কয়লা বা সেই সংক্রান্ত দুর্নীতির যে অর্থ রাশি, সেটা কোথায় গেছে, কি তার গতিবিধি, সবটাই তার নখদর্পণে আছে বলেই আমরা বিশ্বাস করি, অন্তত থাকাটাই উচিত। আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু প্রশাসক হিসেবে তিনি নিজের ব্যর্থতাই প্রমাণ করবেন। আমরা ধরে নিচ্ছি তার কাছে সে তথ্য আছে এবং সেটা তিনি প্রকাশ্যে বলছেন তার কাছে একটি পেন ড্রাইভ সেই সমস্ত তথ্যগুলি রয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে সেই পেন ড্রাইভ কেন জনসমক্ষে নিয়ে আসা হচ্ছে না? কেন সেটা উপযুক্ত আইনি কর্তৃপক্ষের হাতে, বিচার বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে না? অর্থাৎ তাহলে কি এই ধরনের অপরাধগুলোকে কোনোভাবে আড়াল করার চেষ্টাতে মুখ্যমন্ত্রী নিজেও সচেষ্ট এতদিন? আজকে পরিস্থিতির আকচাকচির পরিবেশে তিনি বলছেন যে তার কাছে তথ্য আছে, তাহলে কি কারণে তিনি এতদিন পর্যন্ত প্রকাশ করেননি? কয়লা কেলেঙ্কারি আজকের ঘটনা নয়। কয়লা কেলেঙ্কারি নিয়ে ইডির আইপ্যাক অভিযান সেটা সাম্প্রতিক হতে পারে, কিন্তু কয়লা কেলেঙ্কারির ঘটনাটা প্রকাশ্যে এসছে সেটাও বেশ কয়েক বছর হয়ে গেল। তা সেক্ষেত্রে অর্থ লেনদেনের যাবতীয় তথ্য যদি তার কাছে থাকে, তাহলে একটি সাংবিধানিক পদাধিকারী হয়েও তিনি এই তথ্যগুলো তার কাছে রেখে দিয়েছেন কেন? কেন তিনি উপযুক্ত আইনি কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নিয়ে যাননি, তার দৃষ্টি আকর্ষণ করেননি? সেটা প্রথম প্রশ্ন। যদি আমরা ধরে নিই পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবেই তিনি এই তথ্য নিজের কাছে রেখে দিয়েছিলেন, তাহলে বলতে হবে এক ধরনের ব্ল্যাকমেইলের রাজনীতিতে আমরা এসে উপনীত হলাম। পশ্চিমবঙ্গের গণতন্ত্র একটা অদ্ভুত বাঁকে এসে পড়লো, যেখানে বিরোধী দল বা তার যারা বিরোধী তাদেরকে ব্ল্যাকমেইল করবার জন্য এই বিবিধ উপকরণ তিনি নিজে সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন এবং প্রয়োজন বিশেষে তাকে, ক্ষেত্র বিশেষে তাকে প্রয়োগ করবার থেকে পিছপা হতে চান না, অন্তত সেরকমই। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিপূর্বেও আমরা দেখেছি বিভিন্ন এই ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক সভা থেকে ফাইলের গাদা গাদা মানে পাহাড় সাজিয়ে তিনি দেখিয়ে বলেছেন, কি খুলবো নাকি ফাইল, বামেদের আমলের ফাইল খুলবো নাকি। তিনি অভিযোগ করেছেন রাইটার্স ছাড়বার সময় বামেরা নাকি, পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নাকি প্রচুর ফাইল লোপাট করে দিয়েছে। কিন্তু কার্যত যেটা এসে দেখা গেছে সেটা হচ্ছে এসব কথার কোনো ঐতিহাসিক সারবত্তা নেই, বাস্তব প্রমাণযোগ্যতা নেই
এমনকি শেষ পর্যন্ত কিন্তু তিনি যে দাবি করেছেন পরে সেখান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নোটিশ তাকে পাঠিয়েছেন এবং যে 72 ঘন্টা সময় দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কি অবস্থান নেন সেটাও দেখবার। অন্যথায় যদি বিষয়টি সত্যি সত্যি আদালতের দোরগোড়ায় পৌঁছয়, তাহলে তার জনসমক্ষে বলা এই বক্তব্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র হনন বা মানহানির জন্য যদি সেই উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে আরো একটা ঘটনার দিক রয়েছে, সেটা হচ্ছে যে ভাষায় বিরোধী দলনেতা তার বক্তব্য শেষ করলেন, সেটা অত্যন্ত গর্হিত বলে আমার কাছে মনে হচ্ছে। জামাতিদের মুখ্যমন্ত্রী, অমুক খালা ইত্যাদি ইত্যাদি একটি বিশেষ সাম্প্রদায়িক ভাষায়, একটি ভাষা সম্প্রদায়ের একটি শব্দবন্ধ ব্যবহার করে তিনি এই কথাগুলো বলছেন। সমস্যাটা হচ্ছে, তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি হয়তো তাকে এই শব্দগুলো অনায়াসে মুখে তুলে নিয়ে আসছে, কিন্তু একটি প্রাতিষ্ঠানিক পদ সম্পর্কে যখন তিনি কথা বলছেন, এই ধরনের শব্দাবলী ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। তিনি একেবারে অমিতাভ বাবু, এই জায়গাটাতে আপনি একদমই যে শব্দ বন্ধের কথা বলছেন, এই জায়গাটাতে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে বাংলার রাজনীতি যে খাতে এগোচ্ছে, সেখানে আমরা দেখেছি বারবার এই টার্মটা সামনে এসেছে, কুকথার রাজনীতি। তবে কি এবার কুকথার রাজনীতি থেকে ব্ল্যাকমেলিং এর রাজনীতি কোনো কিছুই আর বাদ যাচ্ছে না বাংলা রাজনীতি থেকে? আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। সত্যি কথা বলতে কি, এক সময় আমরা দেখেছি দেশ সেবার্থে রাজনীতি করতে আসতেন মানুষেরা, এবং দেশের জনগণ ছিল তাদের কাছে প্রায়োরিটি। অতএব সেখানে রাজনৈতিক মত এবং পথের বিরোধিতা থাকলেও দলগুলোর ভেতরে কিন্তু সৌজন্য, ভদ্রতার কখনো অভাব হয়নি। সেটা ভাষার ক্ষেত্রে হোক, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হোক, হৃদ্যতার ক্ষেত্রে হোক, আইনসভার ভেতরে বাইরে, রাজনৈতিক পরিমণ্ডলে, অন্তত এইটুকু ছিল। বিরোধিতা ছিল, খুনোখুনি হয়েছে, প্রচুর সমালোচনা, পাল্টা সমালোচনায় অনেক কিছু হয়েছে, জরুরি অবস্থা দেখেছি আমরা, সব ঘটেছে। কিন্তু এই ন্যাক্কারজনক ভাষা, এই কুভাষা, অপভাষা প্রয়োগ এবং রাজনৈতিক কৌশল হিসাবে এই ব্ল্যাকমেলিং, ভয় দেখানো, মিথ্যে মামলা চাপিয়ে দেওয়া, গাঁজা কেস ধরনের মামলা চাপিয়ে দেওয়া, নারী সম্পর্ক বা ব্যক্তি সম্পর্কের ভেতরে গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে এসে পরকীয়া ইত্যাদিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, এই ধরনের স্তরে বাংলার রাজনীতিকে নেমে যেতে হবে, এটা দেখা, এটা সহ্য করা সত্যি সত্যি সিভিল সোসাইটি, নাগরিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং কলঙ্কজনক অভিজ্ঞতা। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে যারা রাজনীতি করতে আসছেন তাদের পলিটিক্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল মেরিটের উপরে। মেধা, রাজনৈতিক মেধা, সাংস্কৃতিক মেধা, ঐতিহাসিক মেধা এবং সমাজ সম্পর্কে তাদের মানে নিজস্ব মূল্যায়ন, সমাজের সঙ্গে কিভাবে তারা ইন্টারঅ্যাক্ট করবেন, কি ভাষায় তারা দেখবেন, তাদের কি শরীরী ভঙ্গি হবে, কি তাদের বাচন ভঙ্গি হবে, তাদের নির্দিষ্ট লক্ষ্য আদায়ের জন্য তারা কি কৌশল অবলম্বন করবেন, তার ভেতরে নীতির, তার ভেতরে আদর্শের কতটা স্পষ্ট ছাপ থাকবে, এই সমস্ত কিছু কিন্তু শেষ পর্যন্ত একটি দায়বদ্ধ রাজনীতির দিকে ইঙ্গিত করে। কিন্তু সেই মানুষের প্রতি দায়বদ্ধতা যদি হারিয়ে যায়, শুধু মুখে আমি মানুষের জন্য লড়ছি, মানুষের জন্য করছি, অথচ মানুষ যে ভাষাকে প্রকাশ্যে সমর্থন দেয় না সেই ভাষাতে কথা বলছি, মানুষ যে কৌশলগুলোকে প্রকাশ্যে গ্রহণযোগ্য বলে মনে করে না সেই কৌশলে রাজনীতি করছি, মানুষ যে লক্ষ্যগুলোকে শেষ পর্যন্ত সকলের লক্ষ্য বলে মনে করে না, ব্যক্তি স্বার্থের জন্য সেই লক্ষ্যগুলোকে আমরা প্রায়োরিটাইজ করছি এবং সেই মতো আচরণ করছি, এমন রাজনৈতিক নেতৃবৃন্দের উত্থান সত্যি বাংলার রাজনৈতিক ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য তো বটেই, ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক। আমরা জানি না, মানে শেষ পর্যন্ত বাঙালি তার এই হৃত গৌরব, আমরা এখন হাসির পাত্র হয়ে গেছি সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে। যে ভাষায় আমাদের এখানে রাজনীতি হয়, যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক পরিমণ্ডল, বিরোধিতার ক্ষেত্রে যে সৌজন্যহীন, ভদ্রতাহীন, শিক্ষার লেশবিহীন পরিসর তৈরি হয়েছে এবং আক্রমণ, পাল্টা আক্রমণের যে পরিসর তৈরি করেছেন তারা, তার যে কাঠামোটা, সেটা সত্যি উদ্বেগজনক। এবং আগামীতে কবে আমরা আবার ভদ্র মানুষের রাজনীতি ফিরে পাবো, যার প্রতি আস্থা রেখে, কারণ আমাদের সংবিধান তো আর এই ধরনের রাজনীতিকে
গুরুত্ব দেয় না, এর অন্যতম কারণ কিন্তু পপুলারিস্ট রাজনীতির, মানে এই যে জনপ্রিয়তার রাজনীতি, আদর্শবিহীনতা, আদর্শকে সরিয়ে দিয়ে একজন ব্যক্তির জনপ্রিয়তা যখন তুঙ্গে হয়ে ওঠে, তিনি তখন বিশ্বাস করেন আমি যাই বলবো তাই রাজনীতিতে গ্রহণযোগ্য হয়ে উঠবে, আমি যা করব তাই আমার অনুগামীরা সমর্থন জুগিয়ে তাকে চ্যাম্পিয়ন করে তুলবে, আমি যা ভাববো সেটাই কার্যকর করবার মতো ক্ষমতা আমি পেয়ে গেছি, কারণ আমি সংখ্যাগরিষ্ঠের দ্বারা নির্বাচিত, আমার পেছনে সংখ্যা আছে। কিন্তু তার কাঁধে যে সংবিধান নামক একটা গুরুতর দায়িত্ব আছে, সেটা শাসক বিরোধী উভয়ই বোধহয় ভুলে যাচ্ছে। এখান থেকে অমিতাভ বাবু একটা প্রশ্ন তাহলে আপনার কাছে, যে আপনি কিছুক্ষণ আগেই যেটা বলছিলেন যে বঙ্গের রাজনীতির ভবিষ্যৎ, কারণ এই মুহূর্তে যেভাবে কুকথা, কুমন্তব্য বা নানান রকম অভিযোগ এই মুহূর্তে যখন সামনে আসছে, সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা তো একটা বড় প্রশ্ন। তাহলে এখানেই আমরা দেখতে পেয়েছি যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসে তখনই শাসক দলকে বেঁধা হয় এবং তৃণমূল সুপ্রিমো তথা প্রশাসনিক প্রধান তিনিও নিশানায় থাকেন, এবং সেখানে সরাসরি এবার প্রশাসনিক প্রধান তৃণমূল সুপ্রিমো তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন এই কয়লা দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তিনি করছেন, তাহলে এই অভিযোগগুলো পরবর্তীতে মানুষের মধ্যে, মানুষের মনে কতটা দাগ কাটবে? দেখুন, অভিযোগ রাজনীতিতে চিরকালের ছিল, চিরকাল থাকবে। এই অভিযোগের রাজনীতি ছাড়া তো বিরোধিতার রাজনীতি গড়ে ওঠে না। আপনি রাজনৈতিক বিরোধিতা করতে গেলে আপনাকে অভিযোগের ভিত্তিতে রাজনীতি করতে হবে, কিন্তু অভিযোগের ভঙ্গিটা কি হবে, অভিযোগের ভাষাটা কি হবে? এক সময় বামপন্থীরা আমাদের রাজ্যের একদা মুখ্যমন্ত্রীকে কানা অতুল্য বলে সম্বোধন করতেন, কিন্তু সেটা করতেন আড়ালে, এবং সেইটে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। আজকের তারিখে দেখছি মানে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীরা প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তাদের সম্পর্কে তাদের চেহারার বর্ণনা দিতে গিয়ে অশালীন ভাষার প্রয়োগ করছেন, তাদেরকে সরাসরি আমি কি গিয়ে ওকে একটা চড় মেরে আসবো এই ধরনের কথা বলছেন। তারপর প্রধানমন্ত্রীও যখন বক্তব্য রাখছেন তখন দিদি ও দিদি সুর করে ব্যঙ্গাত্মক একটা পরিবেশ তৈরি করে লোকেরা কাছে হাসির খোরাক জুগিয়ে দিচ্ছেন। এগুলো কোনোটাই কিন্তু সাংবিধানিক রাজনীতির মর্যাদাকে মোটেই তার অনুগামী নয়, বরং সাংবিধানিক রাজনীতির মর্যাদাকে অবনমন ঘটায়। এবং সম্ভবত এই রাজনীতিবিদদের বিশ্বাস হয়েছে যে রাজনীতিতে আর কোনো ভদ্রলোক বেঁচে নেই, ভদ্রলোকেরা বোধহয় রাজনীতিতে সম্পৃক্ত থাকছেন না, তারা রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছেন। তাই অপেক্ষাকৃত অশিক্ষিত, অপেক্ষাকৃত প্রান্তিক অঞ্চলের মানুষ কলহের সময়, বিবাদের সময় যে ভাষায় কথা বলেন, যে শারীরিক এবং বাচনিক ভঙ্গিতে কলহে জড়িয়ে পড়েন, তাকে রাজনীতিতে অনুসরণ করলে তারা এই প্রান্তিক অপেক্ষাকৃত উচ্ছৃঙ্খল খানিক সমাজ বিরোধী স্বভাব সম্পন্ন মানুষেরা উৎসাহিত বোধ করবেন, সমর্থন নিয়ে এগিয়ে আসবেন এবং তাদের জোরেই ক্ষমতায় টিকে থাকা যাবে। একেবারে অমিতাভ বাবু একটু আপনাকে এই মুহূর্তে থামাতে হচ্ছে।